হ্যালো এভরিওয়ান, আমি সুচেতা। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। দুবাইতে এখন সিজন চেঞ্জের সময়, তাই প্রতিটি ঘরে ঘরেই মোটামুটি বাচ্চারা সবাই অসুস্থ। সব বাড়িতেই এখন মোটামুটি ভাইরাল ফিভার হচ্ছে। স্পন্দনেরও 2 দিন ধরে জ্বর শুরু হয়েছে, তবে অন্য কোনো সমস্যা ওর আর নেই, শুধু জ্বরটাই রয়েছে। মাঝে মধ্যে একবার করে আসছে, আবার ওষুধ পড়লে ঠিক হয়ে যাচ্ছে। তবে বলছিল মাথাটা ভীষণভাবে ঘুরছে, সেই জন্য একবার প্রেশারটা চেক করা হচ্ছে। আমাদের 3জনেরই দেখেছি শারীরিক কোনো সমস্যা হলে প্রেশার সবসময় লো হয়ে যায়। তবে লো প্রেশারের একটাই সুবিধে হচ্ছে অনেক কিছু খাওয়া দাওয়া করে সেটাকে আবার মেকআপ দেওয়া যায়, কিন্তু হাই প্রেশার হলে আবার অন্যরকম সমস্যা। তবে সত্যি কথা বলতে এই বাচ্চারা অসুস্থ থাকলে না একদম ভালো লাগে না। বাচ্চারা খেলবে, ঘুরবে, এটা ওটা করবে, তা না মুখ শুকিয়ে শুয়ে থাকলে সারাক্ষণ একদমই ভালো লাগে না। প্রেশার তো নর্মালি রয়েছে, তবু একটু নুন চিনির জল খাওয়াই ওকে। ছেলে বলল আজকে একটু চাউমিন খাবে, সেজন্য একটু চাউমিন বানিয়েছি। আমাকে বানানোর আগে ইনস্ট্রাকশন দিল যে কোনো রকম চালাকি করবে না আমার সঙ্গে, একটাও সবজি যাতে না থাকে, শুধু ডিম দিয়ে, আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে বানাবে। তো আমি ওর কথা মতন সেভাবেই করলাম। কলকাতায় যে দেশি চাউমিনের প্যাকেটগুলো পাওয়া যায়, এইবার ওই রকম প্যাকেট নিয়ে এসেছিলাম চাউমিনের, তো সেটা দিয়েই বানালাম। এই চাউমিনটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। দুবাইতে প্লেন যে নুডলসের প্যাকেটগুলো পাওয়া যায় সেগুলো একটু মোটা ধরনের হয়, ওই মোটা ধরনের নুডলসগুলো আবার খেতে খুব একটা আমাদের ভালো লাগে না, তাই কলকাতা থেকে দেশি চাউমিনের প্যাকেটগুলোই নিয়ে আসা হয়েছে। আর এই চাউমিনটা বানালে আমার সেই স্কুল জীবনের কথা মনে পড়ে যায়। আমি বেশিরভাগ দিন স্কুলে টিফিনে এই চাউমিনটাই নিয়ে যেতাম। বাড়িতে গেস্ট এসেছিলো বলে অনেক বাসনপত্র বেরিয়ে গেছে, এবার এগুলো সমস্ত ঢোকাতে হবে। আসলে স্পন্দনের শরীরটা খারাপ ছিল বলে এদিকে আর মনটা দিতে পারিনি। আজকে এগুলো সমস্ত গুছিয়ে রেখে টেবিলটা খালি করতে হবে। আর এই আজ করব কাল করব এইসব করে যদি ফেলে রেখে দিই, আবার বাসনগুলোর উপরে ধুলো জমবে। আজকে লাঞ্চে উচ্ছে ভাজা আর পটল দিয়ে মাছের ঝোল বানাবো। উচ্ছেটা করছি বিশেষ করে ছেলের জন্যই, কারণ জ্বর মুখে তেতোটা খেলে দেখেছি মুখের স্বাদটা ফিরে আসে। ছোটোবেলায় যখন আমাদের এরকম শরীর খারাপ হতো, সর্দি কাশি জ্বর জ্বালা হতো, মা আমাদের সবসময় তেতো খাওয়াতো। দুবাইতে এরকম ধেড়ে ইঁদুরের মতন করলাই বেশি দেখা যায়, ছোট সাইজের উচ্ছে বা করলা সেভাবে দেখা যায় না। আর এরকম একটা বড় সাইজের করলার দাম নিয়েছে ওই 3 দিরাম মতন, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 68 টাকা 70 টাকা মতো। আজকে রান্না করতে করতে দুবাইয়ের সোনা কেনা নিয়ে একটু কথা বলি। আপনারা মোটামুটি তো সবাই জানেন যে দুবাইকে সোনার দেশ বলা হয়, এখানে প্রচুর সোনা পাওয়া যায়। কিন্তু এখানে সোনা কেনার নিয়ম বা সেই সোনা কিনে আপনি দেশে কিভাবে নিয়ে যাবেন, সেই সব নিয়ে অনেকের মনেই অনেক রকম প্রশ্ন থাকে। আমাদের দেশে হলমার্ক সোনায় যেরকম দাম হয়, তার থেকে মোটামুটি 4-5 হাজার টাকা কমই থাকে দুবাইয়ের সোনার দাম। এবার সোনার দাম তো সবাই জানি আমরা যে ওপর নিচু করেই থাকে। এবার দুবাইতে যখন ট্যুরিস্টরা বেড়াতে আসেন তখন অনেক সোনা কিনে নিয়ে যান। সেক্ষেত্রে তারা সোনা কেনার সময় যে দোকানে ভ্যাটটা দিয়েছিলেন, সেই ভ্যাটটা এয়ারপোর্টে গিয়ে তারা আবার ফেরত পেয়ে যান। কিন্তু যারা রেসিডেন্টস এখানকার, মানে যাদের কাছে এমিরেটস আইডি আছে, মানে যে ধরুন আমাদের মতন মানুষরা, আমরা যদি সোনা কিনি সেক্ষেত্রে কিন্তু আমরা ওই ভ্যাটটা ছাড় পাই না। হিসেব মতন দেখতে গেলে যারা রেসিডেন্টস তাদের থেকে যারা ট্যুরিস্ট, তারাই সোনা কেনায় বেশি লাভবান হয়ে থাকেন। এবার অনেকেই আছেন যারা ইনভেস্টমেন্ট পারপাসে সোনা কিনে রাখেন, তারা সবসময় চেষ্টা করেন 24 ক্যারেটের সোনা কিনে রাখতে, কারণ 24 ক্যারেটের সোনা কিনলে এদেশে ভ্যাটটা ফ্রি থাকে। এবার আমাদের মতন যারা দুবাইতে স্থায়ীভাবে বসবাস করছেন, তারা যদি সোনা কিনে দেশে নিয়ে যান, সেক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে 40 গ্রাম আর পুরুষদের ক্ষেত্রে হচ্ছে 20 গ্রাম, এটা হচ্ছে লিমিটেশন। এবার যদি ইনভয়েস সাবমিট করতে হয়, সেক্ষেত্রে মহিলাদের জন্য 1 লাখ আর পুরুষদের জন্য 50,000-এর বেশি টাকা যেন ইনভয়েসে লেখা না থাকে। এবার যদি সেটা লিমিটের বাইরে চলে যায়, সেক্ষেত্রে এয়ারপোর্টে বিভিন্ন পার্সেন্টেজে টাকা পে করতে হয়। যার কাছে যতটা সোনা বেশি আছে তাকে সেই অনুপাতে টাকা পে করতে হবে। এবার আসি মেকিং চার্জের ব্যাপারে। দুবাইয়ের গোল্ড সুকে তো হাজার হাজার সোনার দোকান, সেখানে আমাদের দেশীয় কিছু চেনা দোকানও থাকে, আবার এখানকার দোকানও সব আছে। এখানে 0% মেকিং চার্জেও সোনার গয়না কেনা যায়, আবার মেকিং চার্জ দিয়ে তো সোনার গয়না কেনা যায়ই, কিন্তু মেকিং চার্জ যারা নেন তাদের সঙ্গে শুনেছি নাকি একটু বার্গেন করতে হয়, মেকিং চার্জটা যাতে একটু কমানো যায়। আর 0% মেকিং চার্জ যে সমস্ত দোকানগুলোতে আছে, 0% মেকিং চার্জের গয়না লিমিটেড থাকে আর গয়না ডিজাইনও লিমিটেড থাকে। তবে লিমিটেড থাকে মানে একটা দুটো থাকে তা না, থাকে অনেক পরিমাণে, কিন্তু ওনারা যেগুলো দেখান সেগুলোর মধ্যেই নিতে হবে। তাতে আপনার ডিজাইন পছন্দ হতেও পারে, আবার নাও হতে পারে। আর যদি মেকিং চার্জ দিয়ে নেন, সেক্ষেত্রে ওনারা গয়নার প্রচুর ডিজাইন দেখান, প্রচুর অপশানস থাকে তার মধ্যে। তবে এখানে সমস্ত গয়নায় যেহেতু হলমার্কের হয়, সেই জন্য 0% মেকিং চার্জই হোক, আবার মেকিং চার্জ দিয়েই নিই, যাই করি না কেন সব সোনাই কিন্তু ভালোই হয়। এখানকার সোনার দোকানগুলোয় সোনা কেনার পর ঠকে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে না।
তবে দুবাইতে আমাদের দেশীয় যে দোকানগুলো আছে সেখানে যেরকম মেকিং চার্জ নেওয়া হয় গয়নার ওপরে, সেখানে গয়নার দাম প্লাস মেকিং চার্জ সব মিলিয়ে গয়নাটার যে দাম পড়ে দেখতে গেলে আমাদের কলকাতায় যদি আমরা সোনা কিনতে যাই হয়তো সেখানে অনেকটাই কম পড়বে। সেজন্য বেশিরভাগ মানুষই এখানে কি করেন, জিরো মেকিং চার্জে যে গয়নাগুলো পাওয়া যায় তার মধ্যেই পছন্দ করে নেওয়ার চেষ্টা করেন। আমাদের দেশে ইমিটেশন জুয়েলারি যেরকমভাবে মুড়ি মুড়কির মতন দোকানে ঝুলতে দেখা যায়, চুড়ি তারপরে গলার হার এই সমস্ত, দুবাইয়ের সোনার দোকানগুলোতেও মুড়ি মুড়কির মতনই চুড়ি গলার হার বিক্রি হয়। যেখানে মানুষ ডিজাইন পছন্দ করেন না, তার কীরকম বাজেট সেই অনুযায়ী দোকানকে জানালে 0% মেকিং চার্জের উপরে কী কী গয়না আছে সে সমস্ত বার করে দেন, সেখান থেকেই কোনো একটা পছন্দ করে নেওয়া হয়। তবে এখানে সোনা কিনলে ক্যাশ টাকা দিয়ে সোনা কেনাটাই সাশ্রয়, কারণ কার্ডের মাধ্যমে যদি সোনা কেনা হয় সেক্ষেত্রে আবার ভ্যাট চেপে যায়, তখন আবার এক্সট্রা টাকা পে করতে হয়। এই সমস্ত ব্যাপারগুলোতে দোকান থেকেই মোটামুটি গাইড করে দেন, সেজন্য বিশেষ খুব একটা অসুবিধা হয় না। তবে একটা কথাই বলতে পারি, যারা এখানে স্থায়ীভাবে বসবাস করছেন তাদের থেকে যারা এখানে বেড়াতে আসছেন ট্যুরিস্ট হিসেবে, তাদের সোনা কেনাটা অবশ্যই লাভজনক। সেই জন্য যারাই দুবাইতে ঘুরতে আসবেন একটু পকেট ভারী করে আসবেন, যাতে একটু সোনা কিনে বাড়ি নিয়ে যেতে পারেন। গল্প করতে করতে রান্নাটাও মোটামুটি আমার হয়ে এসছে। যেহেতু সেদ্ধ আলু দিয়ে করি সেজন্য রান্নাটা হতে বেশিক্ষণ সময়ও লাগে না। ভালো করে একটু ফুটে গেলে মাছগুলো দিয়ে নামিয়ে দেবো। এখন দুবাইতে গরমটা প্রায় কমেই গেছে। 2 মাস আগে দেখছিলাম যে 7:30টার সময় সন্ধে হচ্ছিল, এখন দেখছি 6:30টার মধ্যে মোটামুটি চারিদিকটা অন্ধকার হয়ে আসছে। সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে এপ্রিলের মাঝামাঝি অবধি দুবাইয়ের ওয়েদার কিন্তু বেশ ভালোই থাকে। এখন একটু পপকর্ন বানাবো। এই পপকর্নটা প্লেন, যেরকম 1-2 পপকর্নটাই তেল মশলা নুন সব কিছুই দেওয়া থাকে, কেবল মাইক্রোওভেনে বা প্রেসার কুকারে 2 মিনিট 3 মিনিট দিলেই হয়ে যায়। এইটা আবার একটু অন্যরকম। এরকম প্লেন ভুট্টার দানাগুলো আমাদের দেশে যারা ভুট্টা বিক্রি করেন তারা দেখবেন এরকম ভুট্টার দানাগুলো আলাদা করে বিক্রি করেন। তাদের কাছে যে সমস্ত ভুট্টা বিক্রি হয় না সেগুলো হয়তো শুকিয়ে যায়, তারপর সেগুলোর থেকে দানা বার করে আলাদা করে বিক্রি করেন, এই পপকর্ন হিসেবে পরে খাওয়া যায় বলে। কলকাতার লেক মার্কেটে, লেক মলের বাইরেই একজন বসেন এরকম ভুট্টা বিক্রি করেন, আর তার সঙ্গে এই ভুট্টা দানাগুলো প্যাকেটে করে বিক্রি করেন। 1 চামচ সাদা তেলে ভুট্টা দানাগুলো দিয়ে প্রেসার কুকারের হুইসেলটা খুলে নিয়েছিলাম আর 3 মিনিটের জন্য দিয়েছিলাম। খুব সুন্দর পপকর্নগুলো ফুলে গেছে। এবার এটার মধ্যে একটু নুন ছড়িয়ে দেবো। আপনারা সাদা তেলের জায়গায় বাটার দিয়েও পপকর্নটা বানাতে পারেন। আজকে স্পন্দনের ইচ্ছে হয়েছে ডিনারে বাটার নান আর চিকেন বাটার মশলা খাবে, সেই জন্য আনা হয়েছে গাজিবো থেকে। আমাদের দেশে যেরকম অনলাইনে সুইগি জোম্যাটো আছে, দুবাইতে সেরকম খাবার ডেলিভারির জন্য কারিম, ডেলিভারু, তালাবাত এই সমস্ত অনলাইন অ্যাপগুলো আছে। এই ডেলিভারি সংক্রান্ত বিষয় নিয়ে না হয় অন্য কোনো দিন কথা বলা যাবে। এদেশে যে কোনো খাবারই 1 প্লেটে এতটা পরিমাণ খাবার দেওয়া হয়, একজন মানুষ পেট ভরে ভালো করে খেয়েও খাবার থেকে যাবে। আর যারা স্বল্প আহার করেন তাদের তো আরামসে 2 জনের হয়ে যাবে। আমরা 2টো প্লেট অর্ডার করেছি 3 জনের জন্য, তাতেও বেশি লাগছে। যাই হোক, আজকে অনেক গল্পই হলো। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি নতুন ভিডিওয়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আনন্দে থাকবেন।